দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সাথে আজকে আলোচনা করব একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম এর পার্ট 13 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো তোমাদের আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়ের পাঠ শিরোনামটা আমরা জেনে নিই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার এবং পলিমার নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার এবং পলিমার সম্পর্কে জানতে পারবে। তো শিক্ষার্থীরা চলো আমরা জেনে নিই এক এক করে। প্রথমে আমরা জেনে নিই অ্যালকোহলের ব্যবহার। অ্যালকোহল আমরা কোন কোন ক্ষেত্রে অ্যালকোহলটা ব্যবহার করতে পারি? তো আসো অ্যালকোহলের ব্যবহার, অ্যালকোহল কোন কোন ক্ষেত্রে আমরা অ্যালকোহল ব্যবহার করতে পারি। তো অ্যালকোহল ব্যবহারের যে বিষয়গুলো আছে আমরা জেনে নিই যে পারফিউম, কসমেটিক্স ও ঔষধ শিল্পে দ্রাবক হিসেবে অ্যালকোহল ব্যবহৃত হয়। হোমিও ওষুধ প্রস্তুতিতে রেকটিফাইড স্পিরিট ব্যবহৃত হয়। এই রেকটিফাইড স্পিরিট তৈরিতে অ্যালকোহল ব্যবহৃত হয়। কাঠ ও ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশে মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয়। জ্বালানি হিসেবে অ্যালকোহল ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে জেনে নিলাম যে অ্যালকোহলের ব্যবহার। এবার মেথিলেটেড স্পিরিট যে বিষয়টা বলা আছে, মেথিলেটেড স্পিরিটটা কি? সেটা হলো ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। আর আমরা বলছি যে এই যে রেকটিফাইড স্পিরিট সামান্য পরিমাণ মিথানল মিশ্রিত করে, বিষাক্ত মিথানল মিশ্রিত করে সেটা ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় মেথিলেটেড স্পিরিট। তাহলে শিক্ষার্থীরা রেকটিফাইড স্পিরিট কি আমরা সেটা জানলাম, মেথিলেটেড স্পিরিট কি সেটাও জানেন না। তো শিক্ষার্থীরা রেকটিফাইড স্পিরিট যেটা আবারও বলছি সেটা হলো ইথানলের 96% জলীয় দ্রবণ হলো রেকটিফাইড স্পিরিট। আর রেকটিফাইড স্পিরিটের সাথে বিষাক্ত মিথানল মিশ্রিত করে যে দ্রবণটা তৈরি করে তার নাম হলো মেথিলেটেড স্পিরিট। তারপর আসলে শিক্ষার্থীরা আমরা জেনে নেই যে অ্যালডিহাইডের ব্যবহার। অ্যালডিহাইড কোন কোন ক্ষেত্রে আমরা অ্যালডিহাইড ব্যবহার করি? ডার্লিনের পলিমারের চেয়ার, ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি প্লাস্টিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। মানে ডার্লিন নামক পলিমারটা অ্যালডিহাইডের তৈরি। এই অ্যালডিহাইডের তৈরি এই পলিমারটিকে আমরা ডাইনিং টেবিল, চেয়ার, বালতি ইত্যাদি প্লাস্টিক দ্রব্য তৈরিতে ব্যবহার করে থাকি। তারপর আসলে শিক্ষার্থীরা ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন পলিমারের প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরি করা হয়। তাহলে আমরা শিক্ষার্থীরা জেনে নিলাম যে অ্যালডিহাইডের ব্যবহার, অ্যালডিহাইড থেকে যে পলিমার যৌগগুলো তৈরি হয় সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরে আসা শিক্ষার্থীরা আমরা জেনে নেই জৈব অ্যাসিডের ব্যবহার। জৈব অ্যাসিডের ব্যবহারের মধ্যে আমরা প্রথমে আলোচনা করে নেই ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ক্ষমতা থাকায় জৈব অ্যাসিডকে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এটাকে ব্যবহার করতে পারি প্রিজারভেটিভস হিসেবে। যেহেতু এটা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে, সেই ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকার কারণে এটাকে প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা হয়। ভিনেগার, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ ভিনেগার, সেটাকে আমরা ভিনেগার সস, আচার সংরক্ষণে আমরা ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম জৈব অ্যাসিডের ব্যবহার। এবার চলে আসো শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা করব পলিমার নিয়ে আলোচনা করব। তো এই পলিমার নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমে আসো পলিমারকরণ বিক্রিয়া কী। যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু, ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম পলিমারকরণ বিক্রিয়া কি। এবার জেনে নেই আমরা যে এই পলিমারকরণ বিক্রিয়াটিকে আমরা দুই ভাগে বিভক্ত করি। একটা হলো সংযোজন পলিমারকরণ বিক্রিয়া অথবা দ্রুত পলিমারকরণ বিক্রিয়া, এবং অপরটি হলো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তো প্রথমে আমরা জেনে নেই যে সংযোজন পলিমার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। তো প্রথমে জেনে নেই সংযোজন পলিমারকরণ বা দ্রুত পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে। যে পলিমারকরণ বিক্রিয়ায় কোনো পদার্থের মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে সেই বিক্রিয়াকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে।
তাহলে আমরা শিক্ষার্থীরা জেনে নিলাম এখানে যে অনেকগুলো মনোমার অণু একত্রিত হবে, একত্রিত হয়ে একটা বৃহৎ অণু গঠন করবে। এই বৃহৎ অণু যেটা গঠন করবে সেটাকে বলা হচ্ছে পলিমার। আর এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো ব্যবহৃত হবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে বলা হয় মনোমার। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে জেনে নিলাম মনোমার কি, এখান থেকে জেনে নিলাম পলিমার কি। সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় যে যৌগটি উৎপন্ন হয় বা পলিমারটি গঠিত হয় তাকে বলা হয় সংযোজন পলিমার। তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম সংযোজন পলিমার কি। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার চলে আসো শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব যে এই যে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া আমরা যেটা বললাম, সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার অনেকগুলো উদাহরণ তোমাদের বইতেও দেয়া আছে। তো আমরা শুরুতেই এখান থেকে জেনে নেই, আমরা জেনে নেই যে কিভাবে আমরা পলিথিন প্রস্তুত করব। তাহলে শিক্ষার্থীরা দেখে নাও, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1000 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন প্রবাবকের উপস্থিতিতে ইথিন, অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন গঠন করে। তাহলে সেক্ষেত্রে আমরা জেনে নিলাম কীভাবে পলিথিন গঠন হয়। এখানে দেখে নাও যে অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন গঠন করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে। তাই যেহেতু অনেকগুলো পলিমার ইথিন অণু, অনেকগুলো ইথিন মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহৎ অণু পলিথিন গঠন করে একটি মাত্র উৎপাদ তৈরি করে, সেই কারণে এই বিক্রিয়াটিকে আমরা বলেছি সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে আমরা বলছি সংযোজন বিক্রিয়া বা পলিমার সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া, এবং যেহেতু পলিমার তৈরি করে সেজন্য নাম দেওয়া হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বা যৌথ পলিমারকরণ বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ বিক্রিয়াটি। দেখো তোমাদের এখানে বিক্রিয়াটি আলোচনা করা হলো। তো এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি অসংখ্য ইথিন অণু, এই এন মানে অসংখ্য, এনের মান অসংখ্য বোঝাতে এখানে এনটা ব্যবহার করা হচ্ছে। তো এখানে শিক্ষার্থীরা দেখে নাও, এটা হলো এই এনটা বিক্রিয়ক পদার্থের পূর্বে, কিন্তু এখানে এনটা বিক্রিয়ক পদার্থের ডান পাশে। তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে বৃহৎ অণু, আর এটাকে বোঝানো হচ্ছে অসংখ্য অণু। এই অসংখ্য অণু বোঝাতে এন বাম পাশে বসে, আর ডান পাশে বসে যখন এটা একক অণু হিসেবে বোঝানো হয় তখন। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম এই বিষয়টি। এবার চলে আসো দ্বিতীয় আমরা বিক্রিয়াটি আলোচনা করব। দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে তোমাদের পলিপ্রোপিন প্রস্তুতি। তাহলে শিক্ষার্থীরা আসো পলিপ্রোপিন কীভাবে প্রস্তুত করা হবে। তো আমরা বলছি প্রোপিনকে টাইটেনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে 140 অ্যাটমসফিয়ার চাপে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হয়। তো এখানেও শিক্ষার্থীরা একই কথা তোমাদের বলবো যে এখানে এন বলতে অসংখ্য প্রোপিন অণুকে বোঝানো হচ্ছে, আর এখানে ডান পাশে এন বলতে এখানে বোঝানো হচ্ছে একক অণু। এটা বৃহৎ অণু বোঝানোর জন্য ডান পাশে এনটা ব্যবহার করেছে। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে পলিপ্রোপিন প্রস্তুত হয়। তাহলে শিক্ষার্থীরা জেনে নিলাম টাইটেনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 140 অ্যাটমসফিয়ার চাপে অসংখ্য প্রোপিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপ্রোপিন গঠিত হয়। পলিপ্রোপিন পলিথিনের চেয়ে শক্ত, হালকা। পলিপ্রোপিন দিয়ে দড়ি, তারপর পাইপ, কার্পেট ইত্যাদি তৈরি করা যায়। তারপরে শিক্ষার্থীরা আমরা চলে আসি পরের বিক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করি। পরের বিক্রিয়াটা হলো পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। তাহলে পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইডকে পিভিসি বলে, সংক্ষেপে পিভিসি বলা হয়। তাহলে অসংখ্য ভিনাইল অণু জৈব পারক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা ও চাপে পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে শিক্ষার্থীরা দেখে নাও, এখানে বিক্রিয়াটা আমরা আলোচনা করে নিলাম যে অসংখ্য ভিনাইল অণু জৈব পারক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা ও চাপে পরস্পরের সাথে যুক্ত হয়ে সেখানে উৎপন্ন করে পলিভিনাইল ক্লোরাইড। এই যে পলিভিনাইল ক্লোরাইড যেটা আমরা উৎপন্ন হলো সেটাও দেখে নাও যে অসংখ্য ভিনাইল ক্লোরাইড একত্রিত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করেছে। তো একটি মাত্র যৌগ উৎপন্ন করায় আমরা এই বিক্রিয়াটি বলছি সংযোজন বা যৌথ পলিমারকরণ বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম। এবার চলে আসো শিক্ষার্থীরা তোমাদের সাথে আলোচনা করি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আসো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে। শিক্ষার্থীরা চলো তোমাদের সাথে এবার আলোচনা করব ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন
পানির অণু, কার্বন ডাইঅক্সাইড অণু ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। তাহলে শিক্ষার্থীরা পূর্বের বিক্রিয়া আর পরের বিক্রিয়া, অর্থাৎ পূর্বে যেটা আমরা দ্রুত পলিমারকরণ বিক্রিয়া করে আসছি আর ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার পার্থক্য এই জায়গায় যে দ্রুত পলিমারকরণ বিক্রিয়া অনেকগুলো মনোমার মিলে একটা মাত্র পলিমার যৌগ তৈরি হবে, আর এখানে পলিমার যৌগ উৎপন্ন হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ ক্ষুদ্র অণু হিসাবে যেমন পানির অণু, কার্বন ডাইঅক্সাইড অণু, অ্যামোনিয়া অণু, সালফার ডাইঅক্সাইড অণু ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র অণু অপসারিত হবে হয়ে পলিমারটা গঠিত হবে। এই তফাৎটা তোমাদের দুইটা বিক্রিয়ার মধ্যে রয়েছে, একটা হলো দ্রুত পলিমারকরণ এবং ঘনীভবন পলিমারকরণের মধ্যে এই তফাৎটা বা এই পার্থক্যটা তোমরা পাবে। এবার আসো শিক্ষার্থীরা আমরা জেনে নেই নাইলন 6,6 উৎপাদন। তো নাইলন 6,6 উৎপাদন হওয়ার জন্য সেখানে যে তোমাদের দেয়া আছে সেটা একটু খেয়াল করো যে আমরা প্রথম যে যৌগটি নিচ্ছি সেই যৌগটির নাম হলো এডিপিক অ্যাসিড। এটাকে আমরা হেক্সেন ডাইওয়িক অ্যাসিড বলি। হেক্সেন ডাইওয়িক অ্যাসিড ইউপ্যাক নাম, আর এভাবে আমরা বাণিজ্যিক নাম যেটা সাধারণ নাম সেটা হলো তোমাদের এডিপিক অ্যাসিড। এই এডিপিক অ্যাসিডের এন সংখ্যক অণু, আর আমরা বলছি হেক্সামিথিলিন ডাইএমিন। এই হেক্সামিথিলিন ডাইএমিনের এন সংখ্যক অণু টাইটেনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে তার থেকে পানির অণু অপসারিত হয়। কীভাবে পানির অণুটা অপসারিত হয় শিক্ষার্থীরা দেখে নাও যে এই COOH মূলক থেকে ওএইচ এবং ডান পাশে COOH মূলক থেকে ওএইচ, আর NH2 গ্রুপ থেকে এইচ এবং এই NH2 গ্রুপ থেকে এইচ মিলে পানির অণু অপসারিত হয়। তাহলে আমরা এখানে শিক্ষার্থীরা দেখে নাও এই ওএইচ এবং NH2 গ্রুপের এইচ মিলে পানির অণু অপসারিত হবে। তাহলে এই যে COOH এর ওএইচ এবং NH2 গ্রুপের এইচ মিলে এখনও পানি অপসারিত হয়ে আমরা বলছি সেখানে কার্বন নাইট্রোজেন একটা বন্ধন তৈরি হয়ে সেখানে পানির অণু অপসারিত হয়ে পলিমার যৌগটি গঠিত হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা বলে নিচ্ছি যে এডিপিক অ্যাসিডের এন সংখ্যক অণু এবং হেক্সামিথিলিন ডাইএমিনের এন সংখ্যক অণুকে টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে পানির অণু অপসারিত হয়ে হেক্সামিথিলিন হেক্সানেমাইড গঠিত হয়, যেটাকে আমরা বলছি নাইলন 6,6। এখন নাইলন 6,6 বলার কারণ এটা দেখে নাও শিক্ষার্থীরা। নাইলন 6,6 বলার কারণ হলো এডিপিক অ্যাসিডে কার্বন 6টি এবং এখানে যে হেক্সামিথিলিন ডাইমিন সেখানেও কার্বন 6টি। এই 6 এর জন্য এটাকে পড়া হয় 6,6। এটা 66 নয় শিক্ষার্থীরা, এটা হলো 6,6 পড়তে হবে। তাহলে নাইলন 6,6 কীভাবে প্রস্তুত হয় শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম। তারপরে আমরা আসো শিক্ষার্থীরা নাইলন 6,6 সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা জানলাম। তো তোমাদেরকে আবারও বলছি যে টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে এন সংখ্যক এডিপিক অ্যাসিড এন সংখ্যক হেক্সামিথিলিন ডাইএমিনকে উত্তপ্ত করলে পানির অণু অপসারিত হয়ে নাইলন 6,6 উৎপন্ন হয়, অর্থাৎ হেক্সামিথিলিন হেক্সানেমাইড উৎপন্ন হয়। তাহলে এখানে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম ঘনীভবন পলিমার। এবার চলে আসো শিক্ষার্থীরা তোমাদের পলিমারের নাম এবং পলিমারের ধর্ম ব্যবহার নিয়ে একটু আলোচনা করে দিই। দেখে নাও শিক্ষার্থীরা পলিমারের নাম হলো পলিথিন। পলিমারের ধর্ম হলো সহজে কাটা যায়, টেকসই, এবং এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা? প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট তৈরিতে এটা ব্যবহৃত হয়। পলিপ্রোপিন তার ধর্ম হলো সহজে কাটা যায় না, টেকসই, এটা ব্যবহার করা হয় প্লাস্টিকের রশি, প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত হয়। পলিভিনাইল ক্লোরাইড যেটাকে পিভিসি আমরা বলেছি, এই পিভিসির ধর্ম হলো, পলিমারের ধর্ম হলো এটা শক্ত, কঠিন এবং পলিথিনের তুলনায় কম নমনীয়। তাহলে আমরা ব্যবহার করতে পারি পানির পাইপ তৈরিতে। তারপরে হলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হিসেবে এটি ব্যবহৃত হয়। নাইলন 6,6 চকচকে, টেকসই, নমনীয় তার ধর্ম। আর এটা আমরা ব্যবহার করে থাকি কৃত্রিম কাপড়, রশি, দাঁতের ব্রাশ তৈরিতে এটি ব্যবহৃত হয়। তারপরে আসো শিক্ষার্থীরা আমরা পরে আলোচনা করে নিই প্লাস্টিক নিয়ে আমরা একটু কথা বলি। প্লাস্টিক শব্দটি এসছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। এই প্লাস্টিকোস শব্দের অর্থ হলো গলানো সম্ভব, অর্থাৎ আমরা বলেছি প্লাস্টিককে গলানো যায়, ছাঁচে ঢেলে বিভিন্ন আকার দেয়া সম্ভব। তারপর আসো শিক্ষার্থীরা তোমাদের এই যে প্লাস্টিক আমরা যেটা বলছি সেই প্লাস্টিকটা আমরা ব্যবহার করে থাকি, সেই প্লাস্টিক ব্যবহারের যেমন সুবিধা রয়েছে
তেমনি আবার কিছু অসুবিধাও রয়েছে। প্লাস্টিক ব্যবহারের সুবিধাগুলো তাহলে কি কি? প্লাস্টিক যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, থালা বাসন, বিভিন্ন ধরনের পাইপ, কন্টেইনার, ব্যাগ, আরও অনেক কিছু প্রস্তুত করা হয়। এগুলো আসলে তৈরিতে এই আমরা বলছি যদি প্লাস্টিকের মাধ্যমে তৈরি করা হয় তাহলে সেটা প্লাস্টিকের মাধ্যমে তৈরি করার কারণে সেটা হালকা, বহনের সহজ, বহনের সুবিধা। আর যদি এটা ধাতুর তৈরি হতো, প্রাকৃতিক তন্তু যেমন তুলা, পাট, রেশম ইত্যাদি তৈরি হতো, তাহলে এরা এগুলো অনেক ভারী, বহনে তুলনামূলকভাবে একটু কষ্টকর ছিল। তো সেই সুবিধাটাই আমরা প্লাস্টিক থেকে পেয়ে থাকি, কিন্তু তার কিছু অসুবিধা রয়ে গেছে। তো অসুবিধাগুলো কী কী শিক্ষার্থীরা? অসুবিধা হলো যে এটা যে পরিবেশের জন্য অত্যধিক ক্ষতিকর। যেমন এই প্লাস্টিক যেখানে ফেলে রাখবে সেটা ব্যাকটেরিয়া দ্বারা পচবে না, ব্যাকটেরিয়া কী করতে পারবে না, এটা ব্যাকটেরিয়ার বিক্রিয়ার মাধ্যমে এটা মাটির সাথে মিশিয়ে দেওয়া বা মাটির সাথে মিশে যাওয়া সেটা সম্ভব না, সেটা ক্ষয়প্রাপ্ত হয় না। এটা যেমন থাকে তেমনই থেকে যায়, তাই মাটিতে বা পানিতে ফেললে একই রকম থেকে যায়, ফলে মাটি ও পানির দূষণ ঘটায়। তাই পরিবেশের যে ভারসাম্য আছে সেই পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। এটা হলো প্লাস্টিক ব্যবহারের অসুবিধা। তো আমরা যে বিষয়টা হলো যে এটাকে প্লাস্টিক আমাদের করণীয়টা কি, তা আমরা কি করতে পারি? সেটা হলো প্লাস্টিক জাতীয় দ্রব্য যেখানে সেখানে না ফেলে সেটাকে আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করে এটা রিসাইক্লিং প্রক্রিয়ায় আবার একটা আমরা পুনরায় ব্যবহার উপযোগী করতে পারি। অন্যদিকে কাঠ, ধাতু, প্রাকৃতিক তন্তু ব্যবহারের পরিমাণ আমাদের কী করতে হবে? ক্রমান্বয়ে বাড়াতে হবে। তো বিজ্ঞানীরা পচনশীল প্লাস্টিক দ্রব্য তৈরি করার চেষ্টা করছে, ইতিমধ্যে হয়তো বা সফলও হয়েছেন। তাই আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে আমরা এই যে প্লাস্টিকের পরিবেশের যে দূষণ থেকে হয়তোবা আমরা রক্ষা করতে পারবো পরিবেশকে। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা করে নিলাম অ্যালডিহাইড অ্যালকোহল, জৈব অ্যাসিডের ব্যবহার, এবং পরে আলোচনা করলাম পলিমার নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের জন্য মূল্যায়ন। শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে আসো, এই মুহূর্তটা কোভিড-19 মহামারীর কারণে সবাই বাসায় আসো। নিশ্চয়ই তোমাদের খাতা কলম রেডি আছে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো তোমরা বাসায় খাতা কলম রেডি আছে, তোমরা বিষয়টা লিখে নাও। পিভিসি কি, এর প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার, এটাই তোমাদের মূল্যায়ন রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য এবং দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।